শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কার্ল নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কার্ল কার হয়। কার্ল হয় হচ্ছে ভেক্টর রাশির, অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে ওই ভেক্টর ক্ষেত্রে যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা কার্ল পেয়ে যাব। তাহলে আমরা একটা ম্যাথ করব। শুরুতেই বলে দেয়া আছে 2-1 বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর কার্ল নির্ণয় করো। তাহলে কার্ল মানে হচ্ছে ক্রস গুণন, মানে ডেল ক্রস ভি এর মান কত আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে সমাধান যদি করি, ভি এর কার্ল হবে ডেল ক্রস ভি। বলতো ডেলটা আমাদের কত, ডি ডিএক্স আই, তারপরে ডি ডিওয়াই জে, ডি ডিজেড কে। ওকে, তাহলে আমাদের ক্রস ছিল, এখানে দেব ক্রস। আর ভি ভেক্টরটা কত ছিল, এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস 2x জেড জে প্লাস ওয়াই জেড স্কোয়ার কে। ওকে, এবার আমরা কিভাবে ক্রস গুণন করি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা নির্ণায়ক মেথডে আমরা ক্রস গুণন করি। তাহলে এইখানে হবে আই, এইটা হবে জে, এইটা হবে কে। বলতো প্রথম ভেক্টরের সহগগুলো হবে প্রথমে, তাহলে এখানে কত হবে, ডি ডিএক্স, এখানে হবে ডি ডিওয়াই, এখানে হবে ডি ডিজেড। আর দ্বিতীয় ভেক্টরের সহগগুলো হবে নিচে। তাহলে আই এর সহগ কত, এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই। এটা হবে 2xz 2xz, এটা হবে ওয়াই জেড স্কোয়ার, তাহলে এটা হবে ওয়াই জেড স্কোয়ার। আমরা এই কাজগুলো করেছি। তাহলে কত হবে, ডেল ক্রস ভি। আমরা একটু একবারই করব। দেখো তো, আই যদি কমন নেই তাহলে এই রো এই কলাম বাদ। ওকে, তাহলে এইটা দিয়ে এইটারে গুণন বিয়োগ এটা দিয়ে এটারে গুণন। আমরা একটু একবারে করে ফেলি। এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই জেড স্কোয়ারকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব। বলতো ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে হবে 1, তাহলে শুধু থাকবে এখানে জেড স্কোয়ার। ওকে, এবার মাইনাস, বলতো জেড এর সাপেক্ষে আমি জেড কে যদি একবার করি 1 হয়ে যাবে, শুধু থাকবে 2x, তাহলে এখানে থাকবে 2x। আমাদের আই ছিল, আমরা আই লিখে নিলাম, এই যে আই ছিল। এবারে মাইনাস যে কমন নেব। বলতো এবার এই রো এই কলাম বাদ, এইটা দিয়ে এটাকে গুণন। বলতো এখানে এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে কি কোনো এক্স এর টার্ম আছে না, তাহলে 0 বিয়োগ। এবার এইটা দিয়ে এইটাকে গুণন। বলতো এখানে আছে জেড, বলতো এখানে কি কোনো জেড এর টার্ম আছে না, তাহলে এটাও হবে 0। আশা করি বুঝেছো। এবার বলো তো এটা হবে জে, তারপর হবে প্লাস কে। তাহলে এই রো এই কলাম বাদ, বলতো এইটা দিয়ে এটাকে গুণন, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে করতে হবে, তাহলে এক্স এর টার্ম আছে, তাহলে এক্স কে করলে হবে 1, শুধু থাকবে 2z। মাইনাস এটা দিয়ে এটাকে, তাহলে মাইনাস, বলতো ওয়াই আছে, হ্যাঁ আছে, তাহলে ওয়াই কে করলে হবে 1, শুধু থাকবে আমাদের এক্স স্কোয়ার। এটা আমাদের ছিল কে। আশা করি বুঝেছো। তাহলে এইটাই হবে আমাদের আনসার। তাহলে আমরা একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখি, তাহলে সাজিয়ে লিখলে হবে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2xi, আর এটা তো 0 হয়ে যাবে, তাহলে প্লাস হবে 2z মাইনাস এক্স স্কোয়ার এত কে। এটা আমাদের আনসার। কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক দেয়া ছিল, আমরা স্থানাঙ্কটা একটু বসাবো। বলতো ডেল ক্রস ভি অর্থাৎ কার্ল। তাহলে জেড এর জায়গায় বসাবো কত, 1, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স এর জায়গায় বসাবো 2, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে এখানে থাকবে আই প্লাস এখানে জেড এর মান কত 1, তাহলে এখানে হবে 2 মাইনাস এটা হয়ে যাবে 4, এটা হবে কে ইজ ইকুয়াল টু, তাহলে এটা হবে হলো মাইনাস 3i, আর এখানে হবে হচ্ছে মাইনাস 2k। এটাই আমাদের হচ্ছে আনসার। তাহলে আমাকে বলো তো এই কার্ল কার হয়। কার্ল হয় হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রের, এবং কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের মান যদি বের করি, বলতো তার যে রেজাল্টটা হবে সেটা ভেক্টর না স্কেলার, সেটা হবে কিন্তু ভেক্টর। এই দেখো আই এবং কে রয়ে গেছে। আমি আবার বলছি, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের মান হয় ভেক্টর রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কার্লও কিন্তু 3 ধরনের হয়।
অর্থাৎ ধনাত্মক কার্ল, ঋণাত্মক কার্ল এবং শূন্য কার্ল। যদি কখনো কোনো কার্লের মান ধনাত্মক বের হয় তাহলে বোঝাবে ধনাত্মক কার্ল, ঋণাত্মক মান বের হলে ঋণাত্মক কার্ল, আর শূন্য মান যদি বের হয় ওই ক্যালকুলেশন করে সব কেটে যাবে, শূন্য মান আসবে, তাহলে সেটাকে আমরা বলবো শূন্য কার্ল। এই ধনাত্মক কার্ল মূলত কি বোঝায় এটা বলার আগে তোমাদেরকে বলি কোথায় কার্ল করতে হবে। কার্ল মূলত কি নির্দেশ করে আমাদেরকে? কার্ল মূলত আমাদেরকে বোঝায় যে কোথাও যে রোটেশন হচ্ছে কিংবা ঘূর্ণায়মান অবস্থা বোঝাচ্ছে, তাহলে এই রোটেশনটা কেমন, এই ঘূর্ণনটা কেমন, খুব বেশি নাকি খুব কম, এর যে পরিমাপ, এই পরিমাপক রাশিটার নাম হচ্ছে কার্ল। অর্থাৎ যেখানেই ঘূর্ণন বা রোটেশনের ব্যাপার আছে সেখানে আমাদেরকে কার্ল করতে হবে। তোমরা জানো বিভিন্ন কারণে আমাদের এই ইউনিভার্সে অনেক জায়গায় ঘূর্ণন তৈরি হয়, যেমন অনেক সময় নদীতে ঘূর্ণন তৈরি হয়, পানির মধ্যে তরল পদার্থের মধ্যে ঘূর্ণন তৈরি হয়, অনেক সময় সাইক্লোন বা টর্নেডো যেগুলো রয়েছে এখানে ঘূর্ণন তৈরি হয়। আমাদের পৃথিবী যে ঘুরছে এটা ঘোরার কারণে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয়। তারপরে আমাদের যে গ্যালাক্সি বা ছায়াপথগুলো রয়েছে এখানে কিন্তু যে ধূলিকণাগুলো আছে বা গ্যাস রয়েছে কিংবা তারাগুলো রয়েছে এদের মধ্যেও কিন্তু রোটেশন হয়। তাহলে এই রোটেশনগুলো কেমন হবে, কিংবা কোনো একটা পরিবাহী তার আছে তার চতুর্দিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটারও কিন্তু রোটেশন আছে। সো এই ঘূর্ণনগুলো বা রোটেশনগুলো কেমন হবে এটা পরিমাপ করার জন্য আমরা কার্ল করে থাকি। তার মানে কার্ল এই অপারেশনটা সবসময় ঘূর্ণায়মান অবস্থায় বা রোটেশনের ক্ষেত্রে শুধুমাত্র করতে হবে। তাহলে ধনাত্মক কার্ল কোনগুলো হবে? যেখানে রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেমন ধরো কোনো একটা ঘূর্ণায় এই রকম অবস্থায় ঘুরছে, এই দিকে ঘুরছে, ধরো এইভাবে ঘুরছে, আমি একটু বোঝানোর জন্য ধরি, ঘূর্ণনটা এই বরাবর এই দিকে ঘুরছে, এই বরাবর ঘূর্ণনটা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা হবে ধনাত্মক কাল। অর্থাৎ এই জায়গায় ডেল ক্রস ভি এর মান হবে ধনাত্মক। তাহলে ধনাত্মক ডাইভারজেন্স কোনগুলো বোঝাবে? যেখানে রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোথায় কোথায় এই রকম ধনাত্মক কার্লের ঘটনা ঘটে? যেমন কোনো একটা নদী আছে, নদীতে যদি মাঝখানের যে পানি আছে এটার গতি যদি বেশি হয় আর নদীর কিনারার দুই সাইডে যদি, মানে ব্যাপারটা এরকম, ধরো কোনো একটা এটা নদী, এই দিকে গতি কম পানির আর মাঝখানে গতি বেশি, তাহলে এই জায়গায় কিন্তু পানি এইরকম যেতে যেতে এইভাবে ঘুরে যায়, অর্থাৎ এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়, তাহলে এটা হবে ধনাত্মক ডাইভারজেন্স। ওকে, ঋণাত্মক ডাইভারজেন্স কোনটা? যেখানে ক্লকওয়াইজ ঘূর্ণনটা হবে, রোটেশনটা হবে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘূর্ণনটা যদি এই রকম হয়, এইভাবে যদি ঘুরে এই দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, তাহলে কিন্তু হবে, এটা হবে তোমার ঋণাত্মক কাল। তো ঋণাত্মক কাল কোথায় ঘটে? যেমন ধরো সাইক্লোন আছে বা টর্নেডো আছে, বলো তো সাইক্লোনের যদি ঠিক মাঝখানে অক্ষের দিকে বাতাসের যে বেগ আছে এটা কিন্তু বেশি হয়, তাহলে যদি বেশি হয় ওইখানে ঘূর্ণনটা কিন্তু এইরকম ক্লকওয়াইজ হতে পারে। তার মানে আমাদের যে টর্নেডো বা সাইক্লোনের কথা আমরা বলছি, এই কেন্দ্রের মধ্যে যে রোটেশনটা হয় এটা কিন্তু ঋণাত্মক কাল হতে পারে। আবার শূন্য কাল কোনটা? শূন্য মানে কি? তাহলে ক্লকওয়াইজও ঘুরবে না, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরবে না, অর্থাৎ সরল রেখা বরাবর প্রবাহিত হবে তরল পদার্থগুলো বা গ্যাসীয় পদার্থগুলো, কোনো রোটেশন থাকবে না, মানে এই রকম সোজা যাবে সোজা যাবে সোজা যাবে, কোনো রোটেশন থাকবে না। তাহলে যদি কখনো কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের মান যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে ওই ভেক্টর ক্ষেত্রটা কিন্তু রোটেট করছে না, ঘুরছে না, এটা সরল রেখা বরাবর প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে বলো তো, তোমাকে মাঝে মাঝে বলবে যে কোনো একটা ভেক্টর ক্ষেত্র দেয়া আছে, এটা ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, তাহলে আমরা যে কাজটা করব তার অবশ্যই কার্লের মান বের করব। কার্লের মান বের করে যদি দেখি এর মান শূন্য এসেছে তাহলে অঘূর্ণনশীল, আর যদি শূন্য না আসে তাহলে ঘূর্ণনশীল, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি আবার রিপিট করছি, কোন ভেক্টরের কার্লের মান যদি শূন্য হয় তাহলে বুঝবা ওই ভেক্টর ক্ষেত্রটা অঘূর্ণনশীল। ধন্যবাদ সবাইকে।